শুরু হলো বিনিয়োগ সম্মেলন, নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা। প্রধান উপদেষ্টার চীন থাইল্যান্ড সফর বাংলাদেশের আঞ্চলিক কূটনীতির সফল প্রতিফলন বলছেন বিশেষজ্ঞরা। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, ক্লাস পরীক্ষা বন্ধ, রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে কঠোর হচ্ছে সরকার, জানালেন মৎস্য উপদেষ্টা। 8 থেকে 14 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে 40টি দেশের শীর্ষস্থানীয় 6 শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী দিনে এক সেশনে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক 800 থেকে 900 কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। বিডার আয়োজনে ঢাকায় 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে সোমবার। সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। বিদেশি বিনিয়োগকারীরা বলছেন, বাংলাদেশ বিনিয়োগ করার উপযুক্ত স্থান, যেখানে রয়েছে প্রচুর সম্পদ সহ সহজ যোগাযোগ ব্যবস্থা। This summit is a great opportunity for Bangladesh to reopen itself to the world, to especially the Startup Connect. Obviously, from years of engaging with different Bangladesh startups and entrepreneurs, we know there's a lot of potential here, right? A lot of high caliber talent and people and resources. Second time coming to Bangladesh startup events, and we've made 6 investments already in Bangladesh. We are working on a 7th one as we speak. Now we have someone in the team on the ground that is going to be working with us to accelerate our pace of activity. And the reason why we are very bullish about the opportunity here. বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের জটিলতা কমাতে বাংলাদেশ সরকার আগ্রহের সাথে কাজ করছে। There are many things that we could potentially do to help the startup community to spread the message, but my genuine feeling is that that needs to be done in collaboration with startup community and based on the suggestions and ideas that come up from startup community. The government should always there be to help. The government does have limited resource. The government does have limited bandwidth. এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশে বিনিয়োগে কোনো বাধা নেই, বিদেশিরা তাদের বিনিয়োগের লভ্যাংশ নিয়ে যেতে পারবেন। For startups, profit doesn't come in one day. You have to be patient, you have to persevere, you have to keep growing in your sales and other objectives. I really hope that our startup community, our younger people will not give up even if they fail once or twice. They must continue with their effort. Success will come. সম্মেলনে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বলেন, বিনিয়োগ সহজ করতে ব্যান্ডউইথের দাম 10% কমানো হয়েছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চীন থাইল্যান্ড সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন যেন এক আঞ্চলিক কূটনীতির বিজয়গাথা। রোহিঙ্গা ইস্যুতে চীনের স্পষ্ট সমর্থন কূটনীতিতে বড় সাফল্য, আর ইউনূস মোদির বৈঠক আঞ্চলিক সমঝোতায় সম্ভাবনা। এরপরও নানা মহলে প্রশ্ন আছে, প্রধান উপদেষ্টার এই সফরে কি পেল বাংলাদেশ? এই প্রশ্নের জবাব খুঁজেছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া, আর ক্যামেরায় ছিলেন শাহিন আলম। চুপেসারে শুরু হলেও শেষটা নিঃসন্দেহে এক কূটনৈতিক জয়গাথা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন থাইল্যান্ড সফর যেন আঞ্চলিক রাজনীতিক মোড় ঘুরানোর এক অধ্যায়। এই দুইটি সফরে প্রতিটি মুহূর্তে ছিল পরিকল্পিত, প্রাসঙ্গিক এবং প্রত্যাশার।
বেজিংয়ে আলো ঝলমল হলে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ বৈঠক। এটাই সফরের প্রথম ব্রেকিং পয়েন্ট। দ্বিপাক্ষিক বন্ধুত্বের কথা তো হলোই, আলোচনায় উঠে এলো সবচেয়ে স্পর্শকাতর ইস্যুটি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়ে চীন জানালো বাংলাদেশের পাশে থাকার কথা। বারবার বলি আসছে, তারা জানে বহুদিন থেকে যে আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা হুমকির মুখে ফিরিয়ে দিয়েছে গত সরকার। তারা বারবার বিভিন্ন হাতিয়ার সময় তারা এসব বক্তব্য দিয়েছে, কিন্তু সরকার এগুলোকে বুঝেও নেই, আমলও নেই, কারণ তাদের একমাত্র একদৃষ্টি শুধু একটা দেশের প্রতি ছিল। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় রিএসুরেন্স বলবো, যে যখন আমরা নিরাপত্তায় ভুগছি একটা বড় দেশের চাপে, সেখানে চায়নার মতো একটা মহাশক্তি আমাদের পাশে আছে। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অত্যন্ত, আমি বলবো যে খুব শুভ লক্ষণ, এবং এই ভিজিটটা আমাদের জন্য নানাভাবে সহায়ক হয়েছে। এখানে থেমে যাননি ডক্টর ইউনূস। থাইল্যান্ডে একান্ত বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সাবেক রাষ্ট্রদূত এস শফিউল্লাহ বলেন, ডক্টর ইউনূস মোদীর বৈঠকে লুকিয়ে রয়েছে আগামী দিনের আঞ্চলিক সমঝোতার সূত্র। মূল কথাগুলো সামনাসামনি বলা হয়েছে। এটা আমি বলবো যে এতে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটা কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ভারতের কাছে। ভারত এখন থেকে ওইভাবেই আমাদের সাথে সম্পর্ক করতে হবে ভবিষ্যতে, সর্বদা ভিত্তিতে, মানসম্মানের ভিত্তিতে, আমাদের ভৌগোলিক অখণ্ডতা সম্মান রেখে কথা বলতে হবে। বিগত 15 বছর ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি বাংলাদেশ, এমন আক্ষেপ জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিফলন ফুটে উঠেছে এই বৈঠকে। যেটা 15 বছর কোনো হাসিনা মোদির সামনে চোখে চোখে এই কথাটা বলতে পারি, সমান পর্যায়ে এই কথাটা বলতে পারেনি, যার পথে ইউনূস বলেছেন। তার মানে হলো যে কি, বাংলাদেশ তার অ্যাসার্শন অফ ইটস ওন রাইট, আমাদের সার্বভৌমত্বর যে একটা প্রতিফলন এই মিটিং হিসেবে প্রকাশিত হয়েছে। 1-to-1 কথা বলেছেন, অন ইকুয়াল টার্মস কথা বলেছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আর কোনো হস্তক্ষেপ করতে পারবে না ভারত, এমন জোরালো আশাবাদ ব্যক্ত করেন এস শফিউল্লাহ। বাংলাদেশ ইলেকশন কীভাবে হবে, কোন কোন পার্টি ইলেকশন আসবে না, সেটা সম্পূর্ণ বাংলাদেশ ব্যক্তির। এটা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার রাজধানী সহ সারা দেশে সাধারণ ধর্মঘট কর্মসূচি চলছে। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি সফল করতে রাস্তায় নেমে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটি দল রাজধানীর নতুন বাজার এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনের রাস্তায় বিক্ষোভ করে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। কারো হাতে ব্যানার, কারো হাতে ফেস্টুন, চোখে মুখে ছিল অগ্নিঝরা ক্ষোভ। দাবি শুধু একটাই, ফিলিস্তিনিতে গণহত্যা বন্ধের। সকাল থেকে এমন প্রতিবাদী স্লোগানে মুখর ছিল রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে। আমাদের অবস্থান একদমই ক্লিয়ার, সেটা হচ্ছে উই আর ইন দ্য সাপোর্ট অফ হিউম্যানিটি। আর আপনি যদি হিউম্যানিটিকে সাপোর্ট করেন, আপনি অবশ্যই ফিলিস্তিনকে সাপোর্ট জানাবেন। মুসলিম কান্ট্রি হিসেবে অবশ্যই আমাদের উচিত, কিন্তু মুসলিম কান্ট্রি না, একটু মানবিক দিক থেকে উচিত আমাদের সবাইকে এগিয়ে চলে আসা। সকাল থেকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ইডেন কলেজ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করে। আমরা বাংলাদেশি স্টুডেন্ট, উই স্ট্যান্ড ফর হিউম্যানিটি। আমরা বাংলাদেশি স্টুডেন্ট, উই স্ট্যান্ড ফর হিউম্যানিটি। আমরা কখনো কোনো অন্যায় মেনে নেইনি, আমরা মেনে নিব না। যারা সব সময় শান্তির বাণী বলে আসে, তারা পিছনে এই ইসরায়েলকে, এই টেররিস্ট ইসরায়েলকে সহায়তা করে। এ সময় গণহত্যা বন্ধ ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ নূরে আলম। মোহাম্মদ নূরে আলম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি দেখছিলেন যে সারা দেশে একযোগে ইসরায়েল বিরোধী আন্দোলন চলছে, এতে ইসরায়েলের প্রতি কেমন চাপ হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। যেটা হচ্ছে যে ইসরায়েলের প্রতি এই আন্দোলন, যেটা প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, এটা শুধু ইসরায়েল নয়, ইসরায়েলকে যারা মদত দিচ্ছে তাদের প্রতিও একটা চাপ তৈরি হবে। এবং এক্ষেত্রে কতগুলো বিষয় আছে, যেমন পূর্ববর্তী সরকার, যেটা আওয়ামী লীগ সরকার ছিল, তারা কিন্তু ভারতের ঘনিষ্ঠতার সুবাদে ইসরায়েলের সাথে একটা সম্পর্কের
শুভ সূচনা না করলেও সম্পর্ক স্বাভাবিকরণের কিছুটা এগিয়ে গিয়েছিল। যেমন বাংলাদেশের পাসপোর্টের লেখা থাকতো যেটা অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ডিপ্লোম্যাটিক পাসপোর্টে যেগুলো ছিল অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এইটুকু রেখে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি একটি সুন্দর একটা কালি দিয়ে মুছে ফেলা হতো। এর দ্বিতীয় ধাপে আসছে বাংলাদেশের পাসপোর্ট থেকে অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল এই শব্দগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই কারণে যে একটা স্বাভাবিক প্রক্রিয়ার দিকে যাওয়ার একটা পথ ছিল, এগুলো বর্তমান যে সরকার আছে এবং ইসরায়েল জনতার যে বিক্ষোভ এবং প্রতিবাদ এবং তাদের এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতি যে ঘৃণা, এটা প্রকাশ হওয়ার কারণে কোনো পক্ষই আর এই ক্ষেত্রে সম্পর্ক এগোনোর চিন্তাও করবে না। আরেকটি বিষয় হচ্ছে যারা এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করছেন তাদের প্রত্যেকেই ইসরায়েল এবং ইসরায়েলের যারা মদতপুষ্ট দেশ আছে তাদের পণ্য বয়কটের ডাক দিয়েছেন। এই ক্ষেত্রে বড় ধরনের চাপ তুলে না করলেও এইসব দেশে যে পণ্য এই দেশের ব্যবহার এবং এগুলোর ক্ষেত্রে কিছু হলেও সীমিতকরণ হবে এবং তাদের উপর একটা প্রচ্ছন্ন চাপ অবশ্যই তৈরি করবে। যে নুর আলম, আরেকটি প্রশ্ন, সেটা হলো যে অনেকের প্রশ্ন যে আরব বিশ্ব এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে নীরবতা এবং এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্বেগ হচ্ছে, তো কিভাবে বিশ্লেষণ করবেন? এক্ষেত্রে প্রথমে আসলে দেখতে হবে যে আরব রাষ্ট্রগুলো আসলে তাদের শাসন ব্যবস্থা কিরকম। এই পুরো শাসন ব্যবস্থা হচ্ছে রাজনৈতিক শাসন ব্যবস্থা এবং যাদের সাথে জনগণের সম্পর্ক খুবই কম, এবং তাদের সম্পর্ক হচ্ছে পশ্চিমা দেশগুলোর সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো, এবং তাদের সমর্থনেই এই দেশের সরকারগুলো টিকে আছে। এবং আরেকটা বড় বিষয় ছিল যে গাজায় যে শাসন করত হামাসের আকস্মিক রাজনীতি ছিল যে মুসলিম ব্রাদারহুড অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন। সেই ক্ষেত্রে আরব বিশ্বের যে দেশগুলো আছে, আরব বসন্তের পরে এই সম্পর্কগুলো একটু দূরত্ব তৈরি হয়, কারণ আরবের শেখরা তারা দেখলেন যে যদি ভবিষ্যতে যদি রাজতন্ত্রের পতন হয় সেক্ষেত্রে প্রত্যেক আরব দেশেই এই ব্রাদারহুড অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশনগুলো ক্ষমতা দখল করবে। সুতরাং একটা হচ্ছে যে আমেরিকাকে খুশি রাখার জন্য তারা এই সব বিষয়ে নীরবতা অবলম্বন করছে, এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তারা এই ব্রাদারহুড অ্যাফিলিয়েটেড যে সংগঠনগুলো আছে এগুলো থেকে দূরত্ব রাখতে গিয়ে মূলত এই ফিলিস্তিন ইস্যুটাকে তারা ইগনোর করছেন। যে আমরা আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে সবকিছুর সমাধান হবে। মোহাম্মদ নূর আলম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী খবরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার বিরোধী যারা তারাই এই অপপ্রচার চালাচ্ছে। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে এসব লোকের জবাব দেবে বিএনপি। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সন্তানের জন্য বাপরে বারে বলা এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। বিগত সরকারের আমলে শুধুমাত্র রাজনৈতিক মতের মিল না থাকায় বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে জেল, জুলুম, নির্যাতন, গুম হত্যার মুখোমুখি হতে হয়েছে। সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য রাজাকার থেকে শুরু করে জঙ্গি সহ নানান অপবাদ দিয়েছে পতিত আওয়ামী লীগ। সেই জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের পর কিছুটা স্বস্তি মিলেছে বটেই, কিন্তু নতুন তকমা লাগাচ্ছে দলটির বিরুদ্ধে। চাঁদাবাজ, দখলবাজ বলে সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে একটি মহল। বিএনপি জনগণের রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে বলেই বারবার তাদের এসব তকমা শুনতে হয় বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ফ্যাসিস্ট সরকারের এক মন্ত্রী বলেছিল যে যদি বিএনপি আপোষ করে নির্বাচনে যেত তাহলে তারা এই নির্যাতন ভোগ করতো না, গ্রেপ্তারও হতো না। কাজেই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি হয়, কারণ জাতীয়তাবাদী শক্তি দেশকে ধারণ করে, দেশপ্রেমকে ধারণ করে। সেই জন্য অপপ্রচার চালায় দেশি বিদেশিরা, যারা দেশ বিরোধী শক্তি, যারা বিদেশিদের তাবেদারি করে, দালালি করে, তারাই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কথা বলে। বিএনপি নেতা জানান, কোনো ষড়যন্ত্রে কান্না দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে তার দল। এই দল কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নেয় না। আপনি এই দলকে কেউ স্বাধীনতা বিরোধী দল বলতে পারবে না, এই দলকে কেউ ফ্যাসিদ দল বলতে পারবে না, স্বৈরাচারী দল বলতে পারবে না, কারণ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে এ দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কোনো অন্যায়ের কাছে আপোষ করে নাই,
জুলুম খেটেছে, নির্যাতন ভোগ করেছে নেতাকর্মীরা। দেশ এবং জাতির যারা উন্নয়ন সহ্য করতে পারে না তারাই জাতীয়তাবাদী শক্তি বিরোধিতা করে বলে জানান বিএনপির এই নেতা। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র করে, সকল সময়ই করেছে, কিন্তু দিন শেষে যারা এই কাজটা করে তারা দেশের পক্ষের লোক না। দিন শেষে কিন্তু জাতীয়তাবাদী শক্তিরই বিজয় হয়, কারণ সত্যের বিজয় কিন্তু হয় দেরিতে হলেও। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ 8 থেকে 14 এপ্রিল ঘোষণা করেছে সরকার। এই সময়ে সব ধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া আইন সংশোধন করে 58 দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মৎস্য উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার আরও একটি রিপোর্ট। বাংলাদেশে ইলিশ সুরক্ষায় 3 মেয়াদে নিষেধাজ্ঞা থাকে। প্রতিবারের মতো এবারও সেই পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। তবে ইলিশ রক্ষায় এবার একটু জোরালো ভূমিকায় রাখতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইলিশের উৎপাদন বৃদ্ধি করা এটা একটা এই মন্ত্রণালয়ের প্রধান কাজ। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে একটা ইলিশ রক্ষার জন্য একটা ব্যান পিরিয়ড করি। সংবাদ সম্মেলনের শুরুতে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ 8 থেকে 14 এপ্রিল ঘোষণা দেন মৎস্য উপদেষ্টা। যে জাটকা সংরক্ষণ করলে যে ইলিশ বাড়বে, একদম ছোট হিসাব করলে যে 50% আরও বেড়ে যাবে। তো সেটা বাড়লে সরবরাহ বাড়বে, সরবরাহ বাড়লে সেটা আমরা আশা করছি যে বাজারে যেন কোনো সিন্ডিকেট এটা দখল করে নিয়ে যেন না করতে পারে। এবার আমাদের সেই চেষ্টাটা থাকবে। বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পহেলা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ খাওয়ার অপসংস্কৃতি বন্ধ করা উচিত। আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না, হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজেই এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। এ সময় ঘোষিত জাটকা সপ্তাহে দেশের 20টি জেলায় জাটকা ধরা, পরিবহন, মজুত ও ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞা দেন মৎস্য উপদেষ্টা। জীবনের ঝুঁকি নিয়ে অভিযানগুলো করে, তাহলে এই সব কিছুকে সফল করতে হলে আমরা যেন ইলিশটা এই মাসগুলোতে না খাই। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে একটি লেপ তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধ মারা গেছেন। এই ঘটনায় ফায়ার সার্ভিস অন্তত 18 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন। সোমবার ভোর 4:15টার দিকে নাজিমুদ্দিন রোডে মাক্কু শাহ মাজার সংলগ্ন একটি 5তলা ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, ভোর 4:10 5তলা ভবনটির নিচতলায় লেপ তোশকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 5:12 আগুন নেভায়। এর মধ্যে ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে 18 জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দ্বিতীয় তলা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। লেপ তোশকের দোকানটির পাশের রিয়েল উড নামে ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান জানান, তার দোকানটিতে 2 জন ম্যানেজার ও 1 জন কর্মচারী রাতে ঘুমিয়েছিলেন। তাদের মধ্যে আমিনুদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। এবার সারা বাংলার খবর। রাজশাহীতে 2 বাস ও 1 ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 43 জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত 12টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি বাজার এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের নাসিম জুয়েল ও মিজানুর। জানা যায়, জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করতে পিরোজপুরের উদ্দেশ্যে ভাড়া করা বাস দুটিতে প্রায় 90 জন যাত্রী ছিলেন, যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্করকে বিশ্বাস জানান, আহতদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জেরে শ্রমিক দল নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। যুবলীগ নেতার বিরুদ্ধে উপজেলার
মেদুয়ারি এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে এক পর্যায়ে যুবলীগ নেতা আমানুল্লাহ তার লাঠিয়াল বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালিয়ে শ্রমিক দল নেতা হারুনকে আহত করে। হামলায় আহত হারুন ভালুকা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় জেলা শ্রমিক দলের নেতারা ক্ষোভ প্রকাশ ও অপরাধীদের বিচারের দাবি করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা ছাড়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি একের পর এক শরণার্থী শিবিরে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ভোরে মধ্য গাজার আল-আকসা হাসপাতালের কাছে বিমান হামলায় সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয়েছেন। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, হাসপাতালের কাছে বাস্তুচ্যুত মানুষের আবাসস্থল তাঁবুতে ইসরায়েলি বোমা আঘাত করেছে। দেইর এল বালার 5টি পাড়ার বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েল মধ্য গাজায় হামলা চালিয়েছে। এতে একজন সাংবাদিক সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার ইসরায়েলি বাহিনীর একদিনের অবিরাম বোমা বর্ষণের পর নতুন করে এই হামলা চালানো হয়েছে, যেখানে 50 জনেরও বেশি মানুষ নিহত হন। ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি আমেরিকান ছেলেকে গুলি করে হত্যা করেছে এবং দক্ষিণ লেবানন আরও 2 জনকে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এই পর্যন্ত কমপক্ষে 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1 লাখ আহত হয়েছে। রাজধানীর পল্লবীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘাত এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। মিরপুরের বাউনিয়াবাদ ই ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুকপোড়া সুজন মাদক ব্যবসায়ী পাতা সোহেল হোসেন বাবুল সহ অজ্ঞাত আরও বেশ কয়েকজন গোলাগুলি ও বোমাবাজি করে স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। এই ঘটনায় পল্লবী থানায় একটি অভিযোগ হয়েছে। আমার স্বামীর উপরে থেকে টাইনা নিয়ে এসে আমগরও মারবো লাইনের মানুষ জড়ো হয়েছে, ওরা নিচে নামে গেছে। নিচে নামে এই যে গুলি করে টাকা পয়সা সব নিয়ে গেছে। পরে নিচে যা ফোন দিয়ে আনাইছে গুন্ডা করে আনায় পরে গুলি দিয়ে অবস্থা করছে ঘরে। ওনারা বাসান থেকে সন্ত্রাসী হাওলাত করে আইন না এই গোলাগুলি করছে, এই ঘরবাড়ি সব ভেঙে ফেলাইছে। আপনার বাসায় ডাকাতি করছে, বাসায় স্বর্ণ আসলো, স্বর্ণ টাকা পয়সা যা ছিল সব ওরা নিয়ে গেছে। কয়েকজন এলাকার বাসীরা এসে এখানে সমাধান করছে। এখন আবার সেম ঘটনাই করছে। এখন আমরা এখানে ভাড়াটিয়া, আমার কাছে কোনো দোষ নাই। আমাদের কাছে কেন হ্যারাসমেন্ট আমরা হইতেছি? ওনাদের কারণে। এবার প্রবাসের খবর। কুয়েতে বঙ্গরূপা চারুকারু সঙ্গীত শিশু মেলার পরিচালক ও ফ্যামিলি ফোরামের সাবেক সাধারণ সম্পাদক চিত্রশিল্পী জহুরুল কাইয়ুম বাহারের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফ্যামিলি ফোরাম ও বঙ্গরূপা চারুকারু সঙ্গীত শিশু মেলা কুয়েত শাখা এর আয়োজন করে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, মনির হোসেন বাবু ও নাসির উদ্দিন খোকনের যৌথ সঞ্চালনায়। এতে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাবুল দাস, জাহাঙ্গীর আলম, কার্তিক বাবু সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। শুরু হলো বিনিয়োগ সম্মেলন, নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা। প্রধান উপদেষ্টার চীন থাইল্যান্ড সফর বাংলাদেশের আঞ্চলিক কূটনীতির সফল প্রতিফলন বলছেন বিশেষজ্ঞরা। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, ক্লাস পরীক্ষা বন্ধ, রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে কঠোর হচ্ছে সরকার, জানালেন মৎস্য উপদেষ্টা। 8 থেকে 14 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।